স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চাই বাংলার আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে চলে এসেছি এবং আজ মূলত যে বিষয়গুলো নিয়ে যে ডেভেলপমেন্টসগুলো হচ্ছে সেই ডেভেলপমেন্টসগুলো নিয়ে তো আমরা কথা বলবোই, মাঝখানে সেই ছবিগুলো আমরা ফুল ফ্রেমে আপনাদেরকে দেখাতে থাকবো। কিন্তু তার পাশাপাশি এই সারা সপ্তাহ ধরে যেটা চললো, সারা সপ্তাহ ধরে যে তরজাটা, যে তর্কটা, যে মিথ্যেগুলোকে আসলে চোখে আঙুল দিয়ে দেখাতে সাহায্য করা, যে এগুলো মিথ্যে এগুলো সত্যি, এটা ফেক ন্যারেটিভ, এটা আসলে হয়েছিল, এই সমস্ত কিছু করতে করতে একটা জিনিস, একটা ডিবেট আমার মাথায় আসছিল। এই ডিবেটটার প্রয়োজন। ন্যারেটিভ যুদ্ধ, বাংলায় ন্যারেটিভ যুদ্ধ একটা বড় যুদ্ধে পরিণত হয়েছে। আমাদের দেশেও এই যুদ্ধটা খুব গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। এই যুদ্ধটা অপারেশন সিঁদুরের পর আরো বেশি করে ভারত বুঝেছিল। অপারেশন সিঁদুরে আমরা সমস্তটা করেছিলাম। অপারেশন সিঁদুরে ভারত রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজের শত্রুকে যেভাবে ডিল করেছিল, যেভাবে সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে পাকিস্তানের বেছে বেছে টেরর ক্যাম্পসগুলোকে তারা ধ্বংস করেছিল, কিন্তু তারপরেও ওয়েস্টার্ন মিডিয়া নির্দিষ্টভাবে দাগিয়ে দেয় যে ভারত আগ্রাসী এক রাষ্ট্র। ন্যারেটিভের যুদ্ধে কোথাও গিয়ে ভারত পিছিয়ে পড়েছিল এবং তখন ভারতের যারা সাংসদরা রয়েছেন, বিরোধী সাংসদরাও, তারা বিভিন্ন দেশে গিয়ে ন্যারেটিভ যুদ্ধে লড়াকু সৈনিক হিসেবে সাহায্য করে। কিন্তু এটা কি শুধুমাত্র দিল্লি বা রাইসিনা হিলস কেন্দ্রিক একটি যুদ্ধে সীমাবদ্ধ রয়েছে? না, রাজ্যে রাজ্যে ন্যারেটিভ যুদ্ধটা একটা খুব বড় যুদ্ধে পরিণত হবে আগামী দিনে। বাংলায় তো বটেই। কেন বাংলায় বটে? তার কারণ বাংলা এমন এক রাজ্য যে রাজ্যকে খুব সহজে উস্কে দিয়ে, আগুন জ্বালিয়ে দিয়ে বাংলাদেশ বা চায়নার সাইডে অনেক বার্তা দেওয়া যায়, রোহিঙ্গাদের বার্তা দেওয়া যায়, গোটা দেশে একটা বার্তা দেওয়া যায় যে তোমরা আবার মাইকগুলো লাগাও, মহল্লাতে এসো, মহল্লাতে একজোট হও, শাহিনবাগ বানাও। বারুইপুরে কি আসলে একটা বার্তা দেওয়ার লিটমাস টেস্ট করে নেওয়া হলো যে ঠিক এইভাবে তোমরা কোনো একটা ইস্যুকে ধরে সেটাকে বিরাট বড় একটা আন্দোলনে পরিণত করো, যেখানে ডাফলি নিয়ে আসবে, যেখানে আজাদি স্লোগান তুলবে, যেখানে বলবে আজাদি ঝুটা হে, যেখানে তোমরা বলবে যে আমাদের মনুবাদ থেকে আজাদি চাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং ধর্ষণটা অনেকটা পেছনে চলে যাবে। এটা তো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা যেটা, সে বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। তৃতীয় বিষয় নিয়েও আমরা কথা বলবো, যেটা আসলে এক নম্বর বিষয় হওয়া উচিত বাংলার এই প্রাইম টাইম ডিবেটে, যেটা নিয়ে এখন আর আমরা কেউ কথা বলতে পারছি না। এটা দুর্ভাগ্যজনক। 3 দশক পর জাপানিজ ইনভেস্টমেন্ট আমাদের বাংলায় আসছে। মিৎসুবিশির টপ বসেসরা কলকাতায় আসছে, শিল্পমন্ত্রীর সাথে কথা বলছে, অর্থমন্ত্রীর সাথে ফিনান্স ডিসকাস করছে। আমরা কথা বলতে পারছি না, কারণ আমাদের ন্যারেটিভ নিয়ে লড়াইটা করতে হবে। বাঙালিরাই ন্যারেটিভ নিয়ে লড়াই করছে, নিজেদের মধ্যে লড়াই করছে, আর ইনভেস্টমেন্ট নিয়ে যে খবরগুলো সেগুলো ব্যাক সাইডে চলে যাচ্ছে। 3টে বিষয়ে জবাব চায় বাংলাতে অতিথিরা থাকবে। একবার ফুল ফ্রেমে দেখে নেব পরপর 3টে বিষয় এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। নির্দিষ্টভাবে প্রথমে যেটা নিয়ে কথা বলছিলাম, ন্যারেটিভ যুদ্ধে
এটা নিয়ে বিতর্কের প্রয়োজন আছে। ন্যারেটিভ যুদ্ধে এগিয়ে যাচ্ছে বামেরা এবং খুব সুনির্দিষ্টভাবে, জানি সোশ্যাল মিডিয়া, জানি ফেসবুকে, জানি ইউটিউবে, কিন্তু তারপরেও বলছি ন্যারেটিভ যুদ্ধে এই মুহূর্তে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতছে বামেরা। দ্বিতীয় টপিক, ধর্ষণ নিয়ে মাকুদের লোক খ্যাপানো, ধর্ষণ নিয়ে বামেদের লোক খ্যাপানো, এবং এটাকে একটা হ্যাবিটে পরিণত করছে বামপন্থীরা। যার ধর্ষণ হয়েছে তার মা, তার বাবা, তাদের কোনো অবজেকশন নেই, তারা কোনো বলছে না যে আরএসএস বিজেপি এর সাথে যুক্ত। যাকে এনকাউন্টার করা হলো তার বাড়ির লোক বলছে হ্যাঁ আমরা খুশি। পাড়াপড়শির ঘুম নাই এর মতন বামেদের ঘুম যেন উড়ে যাচ্ছে। এবং 3 নম্বর টপিক, এই মুহূর্তে 3 দশক পর জাপানিজ ইনভেস্টমেন্ট, 3 দশক পরে বিপুলভাবে বাংলায় ইনভেস্টমেন্টের অপরচুনিটি আসছে, কিন্তু বাঙালি তারা জানছে কি, বাঙালি তারা খোঁজ খবর রাখছে কি, আদপে কি চ্যানেলগুলো বা সংবাদপত্রগুলো এটা নিয়ে কথা বলছে না, এটা জাস্ট অ্যানাদার নিউজ হয়ে থেকে যাবে। প্রথম যে বিষয়টা যেটা নিয়ে আজকে আমাদের কথা বলাটা খুব খুব প্রয়োজন, সেটা হচ্ছে এই ন্যারেটিভের যুদ্ধ, যেটা নিয়ে আমি প্রথমটা শুরু করলাম। এই ন্যারেটিভের যুদ্ধটা টের পেল নবান্ন, ন্যারেটিভের যুদ্ধটা যে কি বিষম এক যুদ্ধ সেটা রাষ্ট্রবাদীরা টের পেল যখন খুব সুকৌশলে এটা ছড়িয়ে দেওয়া হলো। লাহে কালিরা এটা ছড়িয়ে দিল যে বারুইপুরে যে ধর্ষণ করেছে সে আসলে আরএসএস করে। এবার সংবাদ মাধ্যম জিজ্ঞেস করলো আরএসএস এর কোন পজিশনে রয়েছে, বা ডিজিগনেশন তো নিশ্চয়ই কিছু থাকবে, আরএসএস সমর্থক না কিসে। এরপরে দ্বিতীয় ভাগে ছড়িয়ে দেওয়া হলো যে এই গোটা বিষয়টাতে যে সবচেয়ে খারাপ কাজটা করেছে, অর্থাৎ অপরাধী ছাড়ানোর কাজ, সে একজন বিজেপির মণ্ডল কমিটির সদস্য। পরে জানা গেল সে আসলে অপরাধী ছাড়ানোর কাজটাই করেনি। বামেরা সবচেয়ে বেশি ভিডিও যা শেয়ার করছে রাজসাক্ষী বলে এই প্রভাসকে, সেই প্রভাসকে ধরিয়ে দিয়েছে এই শান্তনু বলে ছেলেটি। 3 নম্বর সবচেয়ে মারাত্মক যে বিষয়টা, গ্রামে গ্রামে রটিয়ে দেওয়া হলো যে দেখো আরএসএস, বিজেপি, হিন্দুরা মিলে তোমাদের মেয়েকে এভাবে অত্যাচার করেছে। এক লাইনে যেন নিয়ে আসা হলো। এটা ভারতের মতন দেশে, পশ্চিমবঙ্গের মতন রাজ্যে কি ভয়ঙ্কর একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করা। হিন্দু মানেই বিজেপি, বিজেপি মানেই আরএসএস, আরএসএস মানেই ধর্ষক, ধর্ষক মানেই বারুইপুরের মতন ঘটনা, বারুইপুরের মতন ঘটনা মানেই আসলে এই গোটা কোপটা গিয়ে পড়বে ইন্দ্রজিৎ মণ্ডল তাঁতিপাড়ার বাসিন্দাদের ওপর, অর্থাৎ পিটিয়ে মারা যাবে ইন্দ্রজিৎ মণ্ডলদের। তার কিন্তু কোনো দোষ ছিল না। এই ন্যারেটিভের বিরুদ্ধে লড়াইটা লড়বে কে? শুভেন্দু অধিকারী নিজে প্রতিদিন টুইট করে, প্রতিদিন প্রেস কনফারেন্স করে। ন্যারেটিভের এই যুদ্ধটা আসলে লড়ছে কে? এই লড়াইতে বামেরা সারাদিন ধরে, হ্যাঁ ওদের কাছে ফেসবুক ছাড়া কিছু নেই, ইউটিউব ছাড়া কিছু নেই, কিন্তু এটাতেও রাষ্ট্রবিরোধিতা বা অরাষ্ট্রীয়তা জিতবে কেন? একটা প্যাকেজ, একটা প্রতিবেদন, এবং তারপর বাকি কথা। হিন্দু বলেই কি আজকে এরকম ঘটনা ঘটনা আর তো ওটা মানে সমাজে বাঁচতে গেলে তো সব কথা সত্যি কথা বলে চলা যায় না। তা তার মানে আপনি বলছেন যে হ্যাঁ এই চাপটা ছিল, চাপটা থাকতেই পারে, অবশ্যই অবশ্যই একটা চাপ থাকতে পারে। মানে হিন্দু বলে বেগরে মেরে নিয়ে চলে গেল। তো তাই সেইটাই তো দেখলাম। তো বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন, জ্বলল আগুন, অবরোধ করা হলো রেল, পিটিয়ে খুন করা হলো এক নিরীহ যুবককে। আর এত কিছু হয়ে গেল শুধুমাত্র বামেদের উস্কানিতে। সিপিএম এর ওখানকার নেতৃত্ব কয়েকজন ছিল, তারপরে লায়েক আলী আসে এবং এসে যেহেতু একটা ন্যারেটিভ আছে যে সংখ্যালঘুদের পাশে বিজেপি দাঁড়ায় না, সেই জন্যে সেই সুযোগটা নিয়ে ওই সংখ্যালঘু এরিয়ায় ওরা প্রচার করতে থাকে যে বিজেপির শান্তনু মণ্ডল ওই ছেলেটাকে, দুষ্কৃতিকারীকে ওখান থেকে তুলে নিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে। প্রশাসন ব্যবস্থা নিতে দেরি করেনি। পুলিশের তরফ থেকে সংসদের তরফ থেকে সবকিছু নেওয়া হবে।
পালাতে গিয়ে এনকাউন্টারে খতম অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। হিংসা তাণ্ডবের ঘটনাতেও ধরপাকড় চালিয়ে ৩৫ জনের বেশি গ্রেফতার। লাহেকালির কিন্তু কোনো খোঁজ নেই এখনো। বামেরা শুধু উস্কানি দিয়ে হিংসা ছড়ায়নি, বিজেপি কর্মী শান্তনু মণ্ডলকে ফাঁসাতেও কম চক্রান্ত করেনি। ভোটে মুখ পুড়েছে, তাহলে কি স্রেফ অশান্তি করতেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বামেরা? ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা ৩৫ বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। মমতার আমলে বেলডাঙ্গা, শামশেরগঞ্জ, মোথাবাড়ি দেখেছে বাংলা। কিভাবে মিথ্যা প্রচার চালিয়ে একটা এলাকাকে অশান্ত করে তুলতে বামেরাও যে পিছিয়ে নেই, বারুইপুরের ঘটনা সেটাই বুঝিয়ে দিল। মমতার আমলে গর্তে সেঁধিয়েছিল বামেরা। হরগোবিন্দ দাস, চন্দন দাস, তামান্না খুনের প্রতিবাদ করতে শোনা যায়নি বামেদের। নতুন সরকার মা বোনেদের নিরাপত্তা নিয়ে আপোষ করে না। প্রায় অর্ধশতক পর পুলিশ প্রশাসনের ওপর ভরসা ফিরেছে মানুষের। তাতেই কি গায়ে জ্বালা ধরছে বামেদের? রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, তাদের সাথে কথা বলবো এবং তার পাশাপাশি যে আপডেটসগুলো, যে খবরগুলো চলছে সেগুলো আমি মাঝখানে পাশে চালানোর জন্য বলবো। খুব গুরুত্বপূর্ণ দিন আজকেও, এবং অনেক কিছু হচ্ছে, কিন্তু সব কিছু ঢাল তরোয়াল নিয়ে হচ্ছে না। সব কিছুতে যে ঝাঁপিয়ে পড়ে প্রিজন ভ্যান নিয়ে আসতে হবে এমনটাও নয়। অনেক কিছু একদম স্লো পয়জনিংয়ের মতন আমাদের চারপাশে যে ওয়েভলেন্থগুলো আছে, টেলিভিশনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বইয়ের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, হাইজ্যাক করার চেষ্টা হচ্ছে। কি হাইজ্যাক করা? প্লেন, ট্রেন, বাস না, ন্যারেটিভ, একটা ইস্যুকে। এটা নিয়ে যারা এই মুহূর্তে রয়েছে তাদের সাথে কথা বলবো। জিষ্ণু বসু এই মুহূর্তে অধ্যাপক রয়েছেন, দেবাশিস চৌধুরী অধ্যাপক রয়েছেন, অন্যদিকে নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রিপাবলিকে, এবং আরেক রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন দেবাশিস ঘোষ। আমি শুরুটা জিষ্ণুদা আপনাকে দিয়ে করতে চাই। ন্যারেটিভের যুদ্ধে আমি যদি মোশন অফ দ্য ডিবেট বলি, বামেরা জিতছে, এবং আমি নির্দিষ্টভাবে কোনো পার্টি, কোনো সংগঠন না বলে বলছি রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদীরা হারছে, ডাহা হারছে। কিভাবে ডিফেন্ড করবেন? দেখুন, প্রথম কথা সেটা হচ্ছে যে কেবলমাত্র ন্যারেটিভের যুদ্ধে নয়, আর আপনি বলছেন যে সমাজ মাধ্যমে, শুধু সমাজ মাধ্যমে নয়, এই যে কালচারাল মার্কসিজমের জাল, সেটা কেবল সমাজ মাধ্যমে নয়, এই মূল ধারার যে সংবাদ মাধ্যম তার অনেকটাই জুড়ে আছে। এই যে এতদিন ধরে একটা কেবলমাত্র স্বার্থান্বেষী রাজনৈতিক চক্র এখানে কায়েম ছিল, তাদের পক্ষে নিয়ে লাগাতার বিগত 10-12 বছর এই কালচারাল মার্কসিজম পুষ্ট যে সংবাদ মাধ্যম তারা কাজ করে গেছে। তারা ভারতবর্ষ, এখানকার সংস্কৃতি, এখানকার ভাবনা সেই সম্পর্কে কিচ্ছু বলেনি। এই যে মৌলবাদ ধীরে ধীরে দক্ষিণ 24 পরগনা, বারুইপুরের কথা বলে, আমি নিজে বারুইপুরের বাসিন্দা। বারুইপুরে যেভাবে মল্লিকপুরে, সূর্যপুরে, দক্ষিণ বারাসাতে যেভাবে একটু একটু করে মৌলবাদ আস্তে আস্তে সর্বগ্রাসী হয়ে গেছে। বারুইপুরে মৌলবাদ সর্বগ্রাসী, এটা বিগ হেডলাইন স্টেটমেন্ট, সাংঘাতিক ঘটনা। বারুইপুরের যারা মানুষ, আমি আপনাকে একটার কারণে অনেকে ভাবছে যে এগুলো আবার আপনি প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, ফেক ন্যারেটিভ ছড়াচ্ছেন। টিভিতে অনেকেই বামপন্থীরা হয়তো দেখছে, তারা হয়তো হেসে বলছে, ও জিষ্ণুদা আবার একটা ফেক ন্যারেটিভ ছড়াচ্ছে। বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত, বারুইপুর সিপিএম এবং এসইউসিআই এর দীর্ঘদিনের বেস, সেখানে মৌলবাদীরা এলো কোথা থেকে? যারা বারুইপুরের বাসিন্দা তারা নিজেদের চোখে দেখেছেন যে বাম আমলে মল্লিকপুর, সূর্যপুর এসবের জায়গাতে মৌলবাদ কিভাবে একটু একটু করে থাবা বসিয়েছে। এবং তাদেরই নেতৃত্ব, প্রথম দিকে কি হয়, যখন কুকুরের লেজে ঘা হয়, প্রথম দিকে কুকুর লেজ নাড়াতে পারে, তারপরে লেজটাই কুকুরটাকে নাড়ায়। যখন মৌলবাদ এরকম জায়গায় গিয়েছিল, মানে ক্যানিং, বাসন্তী, গোসাবায়, সেখানে কমিউনিস্ট পার্টির যে তন্ত্র
মানে আরএসপি সিপিএম এর প্রথমে মারামারি করার জন্য মৌলবাদকে তারা প্রশ্রয় দিত। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়ে গেল বাসন্তী, গোসাবা, ক্যানিংয়ে, সেখানে মৌলবাদী বামপন্থীদেরকে নিয়ন্ত্রণ করত। এই পুরো এলাকাটাতে মৌলবাদের, জেহাদি মৌলবাদের যে বাড়বাড়ন্তি, তার মূল যদি বলা যায় তাহলে সেটা বাম আমলে হয়েছে এবং তাদের কেবলমাত্র কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য হয়েছে। এই যে যার কথা বলছেন আপনি, যে বাম নেতা করছেন লাহেক আলী, এরা কিন্তু দিনের পর দিন এইভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ওখানকার মানুষদের উপর অত্যাচার করেছে। সূর্যপুরে করেছে, দক্ষিণ বারাসাতে করেছে। দক্ষিণ বারাসাতে ঠাকুরদা শ্মশান 2000 সাল, একজন সন্ন্যাসীকে দিনের বেলায় জীবন্ত পুড়িয়ে মারা হলো। আমি আবার বলছি, দক্ষিণ বারাসাতের ঠাকুরদা শ্মশানে একজন সন্ন্যাসী, তাকে দিনের বেলায় পুড়িয়ে মারা হলো বাম আমলে। একাধিক ঘটনা ঘটেছে, মানুষের ওপর অত্যাচার করেছে জিহাদি মৌলবাদ, তাকে সমর্থন করেছে, তাকে উস্কানি দিয়েছে বাম শাসকেরা। আজকে যারা বলছেন, যে নেতাদের কথা বলছেন, তারা এই মৌলবাদকে আবার নতুন করে উস্কানি দিতে চাইছেন, কারণ তারা জানেন যে মৌলবাদী শক্তি তাদের হাতে যদি আবার আসে, এবং শেষ পর্যন্ত কিন্তু আমি আবারও বলছি যে বামেদের শেষের দিকে তাদেরকে ওখানে, যেমন ওই উদাহরণটা দিলাম আমি, যে শেষ পর্যন্ত বাম শক্তি মৌলবাদকে নাড়াতে পারতো না। মৌলবাদীরা ঠিক করতো যে বামেদের আরএসপি এবং সিপিএম এর মধ্যে ঝগড়ার কি মীমাংসা হবে। আমি বাসন্তীর কথা বলছি, আমি ক্যানিংয়ের কথা বলছি, আমি ভাঙড়ের কথা বলছি, প্রত্যেকটা জায়গায় তাদের প্রথম, ধরুন এই সন্দেশখালিতে, যে এক একটা জায়গায় যে ভয়ানক অসুরের মতো এক একজন দুষ্কৃতী তৈরি হয়েছিল, এর প্রত্যেকটা, মানে আমি নাম করে আর বলতে চাইছি না, যে প্রত্যেকটা জায়গায়, ক্যানিংয়ে যে হয়েছিল, ফলতায় যে হয়েছিল, প্রত্যেকটা এলাকার তাদের কিন্তু সূচনাটা বাম আমলেই ছিল। কিন্তু এগুলো আপনারা বলছেন বটে, রিপাবলিকে বলছেন বা আপনারা নিজেদের পরিসরে বলছেন, সাধারণ মানুষের মধ্যে তো এটা মানে ছড়িয়ে দেওয়া হলো যে আরএসএস এই ধর্ষণের সাথে যুক্ত, বিজেপি এই ধর্ষকদের ছাড়িয়েছে। যারা আরএসএসকে কাছের থেকে দেখেছেন, দেখুন এই যে সারা ভারতবর্ষ জুড়ে রাজনৈতিক ক্ষেত্র, শ্রমজীবীদের ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্র, ছাত্রদের ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রে স্বয়ংসেবক যেখানে আছে, সেই সংগঠনই 1 নম্বর জায়গায় আছে। কেন আছে? কারণ মানুষ ওই কালচারাল মার্কসিজম পরিপুষ্ট সংবাদ মাধ্যমের কথা শোনেননি, তারা নিজের জীবনে আরএসএসকে দেখেছেন, তারা নিজের জীবনের একজন স্বয়ংসেবককে দেখেছেন, তার উপরে তাদের নিজের ধারণা তৈরি করেছেন। বারুইপুরের মানুষও আরএসএসকে নিজেদের চোখের সামনে দেখেছেন। বারুইপুরের মানুষও জানেন যে একজন আরএসএস বা আরএসএস এর স্বয়ংসেবক সাম্প্রদায়িকতাও ছড়ায় না, আর এরকম ঘৃণ্য কোনো কাজের সঙ্গে কখনো কোনো দিনই জড়াবে না। বেশ, আমি দেবাশিস ঘোষের কাছে যাবো। দেবাশিস, একদম আমি আজকে ধরে নিন একদম স্ট্রেট একটা ডিবেট পয়েন্ট রাখছি, 3টে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা, ন্যারেটিভের যুদ্ধে অন্তত তোমরা এগিয়ে গেছো, তোমরা সত্যি অনেক কিছু প্রতিষ্ঠা করে দিতে পেরেছো, যে আরএসএস এর সাথে যুক্ত, ধর্ষকদের ছাড়িয়েছে বিজেপি। বাস্তবের সাথে কোনো মানে এর ভিত্তি নেই, কিন্তু অনেকে এটা প্রাথমিকভাবে বিশ্বাস করেছিল যে সত্যিই হয়তো প্রভাস মণ্ডল, রাজসাক্ষী ইত্যাদি, তো অনেকগুলো আমি লিস্ট ধরে ধরে বলতে পারি। কি বলবে? এই যে ন্যারেটিভ কথাটা মানে রাজনীতিতে এলো কোন জায়গা থেকে, কারা নিয়ে এলো, কোথায় থেকে নিয়ে এলো? মানে আজকে হিন্দু মুসলিম অনেক কথা জিষ্ণুদা বসে বলে গেলেন, আমি শুনলাম। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কালকে একজনের সাথে কথা হচ্ছিল, তার এখন 31 বছর বয়স। সে বলছিল, সে একজন মুসলিম, সে বলছিল তার একটা নাম আছে, আমরা সেই নামেটাকে ডাকি, ভালো নামটা অনেক বড় বড় বলে বলতে পারি না। তো সে বলছিল যে অনেক দিন, মানে আমি যখন ক্লাস 10-এ পড়ি, যখন আমার 15 বছর 16 বছর বয়স, তখন অবধি আমায় কেউ জিজ্ঞেস করেনি আমি হিন্দু না মুসলিম। আমি এই 11-12-এর পরে আমাকে প্রথম কলেজে জিজ্ঞেস করা হলো, এই তুই মুসলিম না, তার মানে তুই এটা বলতে পারিস, এটা করতে পারিস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে এবার তোমার সময়টা একটু ভেবে নাও, মানে কোন সময় থেকে কি ঠিক শুরু হলো। সে বলছে যে আমার আব্বা একটা বড় ধামা করে মুড়ি নিয়ে যেত, কেটলি নিয়ে যেত, সেখান থেকে বিভিন্ন মল্লিকপুর, বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসতো, তাদের মধ্যে কেউ অমুক কাকা, অমুক মামা, তারা কেউ হিন্দু, কিন্তু একসাথে বসে আমরা মুড়ি, চা এগুলো খেতাম। এই যে সংস্কৃতি পশ্চিমবঙ্গে ছিল 2011 সালের পর থেকে, সত্যিই তো
এই কী সংস্কৃতি আমরা আজকে নিয়ে এসেছি। আজকে আমরা জিজ্ঞেস করি এই হিন্দু এ মুসলিম, এই কথাগুলো আসে। আজকে আমার একটা কথা বলার আছে যে আমার লায়েক আলীকে নিয়ে আমারও খুব দুঃখ হচ্ছে। আমার মনে হচ্ছে আমার ওকে বলা উচিত যে দাদা আপনারা এই সিপিএম টিপিএম করবেন না, আপনারা একটা কাজ করুন, আপনাদের চোখের সামনে থেকে যদি আপনার মা বোনকে কেউ টেনে টেনে নিয়ে চলে যায় তাহলেও আপনারা চুপ করে বসে থাকুন, যতক্ষণ না মুখ্যমন্ত্রী আসছেন, বিজেপি সরকার কিছু করছে, আপনি আপনার সংবরণ রাখুন। কারণ আপনি আবেগে যদি ভেসে যান তাহলে তো আপনি কিছু করে ফেলবেন, তখন আপনি কি হয়ে যাবেন, আপনি কিন্তু সিপিএম করেন বলে আপনি কিন্তু দেশদ্রোহী হয়ে যাবেন। আপনি কিন্তু ভক্ত থাকতেই হবে, আপনাকে ভক্ত হতে হবে আজকের যুগে। এটাই তো তোমরা চাইছো বা এটাই তো আচ্ছা দেবাশিস, আমি আপনাকে ছোট্ট করে একটু ইন্টারাপ্ট করছি। মানে লায়েক আলী 1899 সালে 1899 থেকে আমি এক্সাক্ট ডেটটা আমি কিছুক্ষণ পরে আমি বলবো, 1926-এর মধ্যে একটি কবিতা লেখা হয়েছিল এবং সেই কবিতা নির্দিষ্টভাবে সেই কবিতাটিতে লাইন ছিল, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। তার মানে 1800 দশকেও নিশ্চয়ই বাংলাতে কেউ জিজ্ঞেস করতো যে কে হিন্দু কেউ মুসলিম। আপনি এই ন্যারেটিভটা পেলেন করে, এটাও একটা ন্যারেটিভ যে বামেদের সময় নাকি কেউ হিন্দু মুসলিম জিজ্ঞেস করতো না। একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমানও তো পেয়েছি। হ্যাঁ, তার মানে এগুলো বামেদের সময় লেখা হয়নি তো। আমি বলছি সেটা বলছি না কেন, আমি বলতে চাইছি যে তুমিও জানো ভালো করে, আমিও জানি ভালো করে, এই ন্যারেটিভ বিল্ডিং এর ক্লাসটা কোথায় করেন আপনারা? আমাদের এটা দেখছেন তারাও সকলে জানে, হঠাৎ করে হিন্দুত্ব মাথাচাড়া দিয়েছে, অনেকেই বলছে হঠাৎ করে হিন্দুত্ব। আমি বলছি যে এই যে আমি একটু শেষ করি, আমি একটুখানি শেষ করে নিচ্ছি। আমি বলছি যে লায়েক আলীর দোষটা কি? সে সিপিএম করে সেজন্য সে জেহাদি, নাকি সে তার সামনে দিয়ে তার এলাকার একটি বাচ্চা মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সে তার প্রতিবাদ করেছে এবং তার সাথে আরো যারা ছিল তারা তার প্রতিবাদ করেছে, সেটা তাদের অন্যায়। সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়েছে, সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়ে। নিশ্চয়ই আপনি যখন বলছেন হয়তো সেটা করেছে, যখন আপনারা যা এখন বলবেন সেটাই ঠিক, অন্য যেটা যারা বলবে সেটা ভুল। যেমন ধরুন আজকে যখন আমি তো বলছি বিজেপি ঠিক করেছে, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, যা প্রতিশ্রুতি দিয়েছিল সব করছেন, এনকাউন্টার করে বলেছেন, করে দিয়েছেন, একদম ঠিক করেছে। আমি তো তার সাথে একমত। হতে পারে যারা আজকে ওই জেহাদি বলছেন তারা হয়তো মিথ্যে বলছে যে এই লোকটার কাছ থেকে অনেক খবর পাওয়া যেত, এই লোকটা হয়তো কারো কথা বলে দিচ্ছিল, সেইগুলোকে সে আটকে গেল, সেটা তো সত্যিই চাই। আমি প্রোগ্রামের আগে মহিউরকে বলছিলাম যে আমরা তো কোনোদিন ইভিএম নিয়ে অনুষ্ঠান করলাম না, ইভিএম এর এই যে হঠাৎ করে ইভিএম গুলো পুড়ে গেল, দোতলায় আগুন জ্বললো, আবার লাফিয়ে চারতলায় আগুন জ্বলে গেল, সেগুলো তো আমরা আলোচনাই করি না। কারণ সেগুলো আলোচনা করলে আমরা জেহাদি হয়ে যাব, আমরা দেশদ্রোহী হয়ে যাব, আমরা সত্যি কথা বলতে পারবো না। সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু দেশদ্রোহী হয়ে যাব। 1984 সালে যে বিনোদ মেহতাকে মেরেছিলেন গার্ডেন রিচে, তার সঙ্গে যার নাম ছিল সেই বামপন্থী নেতা, তিনি পরিষ্কারভাবে একজন জেহাদি মৌলবাদী, তিনি বামপন্থী নেতা হলেন। বিনোদ মেহতার অপরাধীর শাস্তি পেল না কেন? বিনোদ মেহতাকে যে মেরেছিলেন তাকে কেন পুলিশ কাস্টডিতে মরে যেতে হলো? আপনি যে বলছেন যে আরো নাম বলে দেওয়ার জন্য, তাহলে বিনোদ মেহতার মতো এরকম নৃশংস ঘটনা যে ডিসিপিকে দিনের বেলায় গার্ডেন রিচে নিয়ে গিয়ে একটা ট্র্যাপ করে নিয়ে তাকে খুন করে ফেলা হলো এবং তারপরে প্রকাশ্যে লোকে বলছে যে ওখানকার বামপন্থী নেতার নাম বিনোদ মেহতার এই অপরাধের পরে ঠিক। আমি কিন্তু বলিনি গ্রাহামস্টেনের রক্ত আপনার হাতে লেগে আছে, কারণ আপনার সঙ্গে কোনো এর সঙ্গে আপনার কোনো যুক্ত নেই, আমিও যুক্ত নই যেমন আপনিও যুক্ত নন। আমি সেটা বলছি না, আমি বলছি বামপন্থীরা দেশের স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই মৌলবাদের ঘাড়ে চেপে আমাদের ক্ষতি করছে। যখন দেশ ভাগ হয় তখন তারা মুসলিম লীগের সঙ্গে ছিল, তারা বলেছেন আমি কালচারাল মার্কসিজম তো এখন বোঝাচ্ছিলাম। আমি বলছি যে ক্লাসিক্যাল মার্কসিজম, মূল ধারার যে মার্কসিজম, যারা সংসদীয় গণতন্ত্রকে যে কারণের জন্যই হোক তারা বিশ্বাস করে অংশ নিয়েছিলেন সংসদীয় গণতন্ত্রে, তাদের যে পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারা যে আচরণ করেছে একটার পর একটা, তারা মুসলিম লীগের সঙ্গে নিজেরা বলছে যে ধর্মের আফিং, আর আফিংয়ের যারা দোকানদার, আফিংয়ের যারা বড় ডিলার, তাদের সঙ্গেই একেবারে প্রথম থেকে দেখে আসুন বামপন্থীদের তাদের সম্পর্ক সবচেয়ে বেশি। দেবাশিস চৌধুরী, আপনি গ্রাহাম স্টেন্স বললেন তো, গ্রাহাম স্টেন্সের সে এখনো কিন্তু জেলেই আছে, বজরঙ্গী এখনো জেলে আছে। কালিমুদ্দিন শামস বিরাট বড় লিডার ছিলেন, মন্ত্রী ছিলেন, সিপিএম পার্টিতে বড় প্রতিপত্তিশালী ছিলেন, ব্যক্তি ছিলেন, কোনো শাস্তি হয়নি। এটাই না আপনি বলছেন না, বলুন। আমি
আমি আমি নীলাদ্রিদার কাছে যাব। আমি নীলাদ্রিদার কাছে একদম মানে প্রথম ভাগে নীলাদ্রিদা, দেখো নীলাদ্রিদা, আপনিও প্রতিদিন রিপাবলিক বাংলায় কথা বলছেন বা রিপাবলিক বাংলায় দেখছেন কি করে ফ্লো করলো। নবান্ন বা বিজেপি দফতর, তাদের মধ্যেও একটা একটা কিছু একটা টেনশন কাজ করলো হঠাৎ করে, যে সিরিয়াসলি এরকম হয়েছে। তারপরে খোঁজ নিয়ে জানা গেল যে না, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। আরএসএস দূর দূরান্তর অব্দি এর সাথে ছিল না। বিজেপি কর্মী সে নাকি অপরাধী, লাইনকে লাইন অপরাধীদের বের করে নিয়ে এসছে। পুলিশ তাদেরকে ডিটেন করেছে, অ্যারেস্ট করেছে নাকি? না, তাকে অ্যারেস্টই করেনি পুলিশ, বরঞ্চ এই শান্তনু ছেলেটিকে পুলিশ সেফ কাস্টাডিতে নিয়ে এসেছিল যাতে করে তাকে ওই ইন্দ্রজিতের মতন পিটিয়ে না মারা হয়। মানে ন্যারেটিভে মানে আলাদা একটা মাল্টিভার্স তৈরি করছে বামেরা এবার। ময়ূক, এই যে ন্যারেটিভ বিল্ডিং আমরা দেখছি চোখের সামনে, এর পেছনে জিষ্ণুদাও বলছিলেন একটা তত্ত্বের প্রয়োগ আছে। এই তত্ত্বটা একজন ইটালিয়ান মার্কসিস্ট ফিলোসফার অ্যান্টনিও গ্রামস্কি, তার তত্ত্বটা হচ্ছে থিওরি অফ কালচারাল হেজিমনি। এই তত্ত্ব বলে যে শাসক শুধু শক্তি দিয়ে শাসন করে না, শাসক কিছু কালচারাল ইনস্টিটিউশন তৈরি করে, যে ইনস্টিটিউশনের প্রভাবে কালচারাল যে জাতীয়তাবাদ তৈরি হয়, সাংস্কৃতিক জাতীয়তাবাদ তৈরি হয়, তার ফলে ওয়ার্কিং ক্লাসরাও শাসকের মতবাদকে অ্যাকসেপ্ট করে। সুতরাং এই কালচারাল ইনস্টিটিউশনগুলোকে আক্রমণ করতে হবে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর মতো ইনস্টিটিউশনগুলোকে আক্রমণ করতে হবে, যারা এই সাংস্কৃতিক জাতীয়তাবাদের পুরোধা বলে অনেকে মনে করেন। তো এই আক্রমণ করার রাস্তাটা কি শক্তি দিয়ে হবে না, কারণ এমন একটা সময় মৌকে আমরা আছি যেখানে রাশিয়ায় কমিউনিজমের পতন হয়েছে, চীন বলছে আমরা কমিউনিস্ট কিন্তু ধনতন্ত্রের পথে হাঁটছে, আর ভারতে সিপিএম কেরালা থেকে ক্ষমতায় চলে গেছে, আর পশ্চিমবঙ্গে একবার শূন্য একবার এক, একবার শূন্য একবার এক এখানে আছে। সে অন্য কিছু করতে হবে। এই অন্য কিছুটা কি? তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে। এই যে ইনস্টিটিউশন, যারা এই সমাজের পুরোধা, সমাজের চিন্তা যাদের দ্বারা প্রভাব, এবং দেবাশিস দ্বারাও যার প্রভাবে চলে আসছেন, বলছেন আমি আপনার পথেরই পথিক, এই ইনস্টিটিউশনগুলো মূলত মুসলমান বিরোধী। একবারে স্পষ্ট ভাষায় বলছি, এরা মুসলমানদের টার্গেট করছে ঠিক এইভাবে যেভাবে নাসি জার্মানিতে জিউদের টার্গেট করা হয়েছে। এই ন্যারেটিভটা আমরা মুসলিমদের টার্গেট করছে বলছেন আপনি? না, বলছি আরএসএস এর মতো ইনস্টিটিউশনগুলো টার্গেট করছে, এই ন্যারেটিভ এটা যেভাবে না কথায় কথায় দেখবে হিটলার চলে আসে এখানে, নাৎসি জার্মানি, ফ্যাসিজম, এটা নাৎসি জার্মানিতে যেভাবে জিউদের টার্গেট করা হয়েছে সেইভাবে টার্গেট। অথচ দেখুন, ইসরায়েল যখন লড়াই করছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, তখন সন্ত্রাসবাদীদের পক্ষে তারা গলা ফাটাচ্ছে, তাদের ইসরায়েল সন্ত্রাসবাদী বলছে। এদের যে ইহুদি প্রেম কতটা সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই আসলে এদের ইহুদি প্রেম টেম কিচ্ছু না, কালচারাল মার্কসিজমের একটা প্রয়োগ এটা, যারা চেষ্টা করছে ভারতের বুকে আরএসএস এর মতো একটি জাতীয়তাবাদী সংগঠন, যারা 100 বছর পূর্ণ করেছে, সমস্ত ভারতকে উদ্বুদ্ধ করছে, এবং আরো সংগঠন আছে নিশ্চয়ই, এবং সেই সংগঠনগুলোকে কালিমালিপ্ত করে দাও মানুষের মনে ঢুকিয়ে দাও এরা মুসলমান বিরোধী, এরা খ্রিস্টান বিরোধী, এরা দলিত বিরোধী, এরা দেখবেন একে 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 এই প্রয়োগগুলো শুরু হবে। আমি একবার দেবাশিস চৌধুরীর কাছে যাওয়ার আগে অরিজিৎ বক্সি এই মুহূর্তে রয়েছে, দমদমের বিজেপি বিধায়ক। অরিজিৎ দা, আমরা এখানে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেই ডেভেলপমেন্টগুলো নিয়ে তো আলোচনা করছিলাম, কিন্তু তার পাশাপাশি আমি বারবার যেটা নিয়ে এমফাসিস করছি, ন্যারেটিভ। বামেরা কিছু ফেক ন্যারেটিভ ছড়াচ্ছে, এবং এই ফেক ন্যারেটিভটা কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে জিতে যাচ্ছে, এবং রাষ্ট্রবাদীদের যে ন্যারেটিভ বারুইপুরে ছড়িয়ে দেওয়া হলো যে বিজেপি আরএসএস এর সাথে যুক্ত, পরে দেখা গেল যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, বলে দেওয়া হলো অপরাধী ছাড়িয়ে নিয়ে চলে গেছে বিজেপি, এরকম কোনো ঘটনা ঘটেনি, জাতি হিংসার জায়গায় নিয়ে চলে যাওয়া হলো, এরকম কিছু ঘটেনি। কি করে কমব্যাট করবেন? আদপে কমব্যাট করতে পারছেন না, সারেন্ডার করে দিচ্ছেন বামেদের কাছে এই ন্যারেটিভ ওয়ারে? না, আসলে পশ্চিমবঙ্গের বুকে এই ফলস ফেক কনকক্টেড ন্যারেটিভ, এর বিরুদ্ধে মানুষ এর আগে জনাদেশ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এই ফেক ন্যারেটিভের কোনো জায়গা নেই। বামেদের বরাবরে ভারতকে উপেক্ষা করে বিদেশি শাসনতন্ত্রের কাছে মাথা নোয়ানো, আর বিদেশের প্রভুকে নিজের বিদেশি প্রভুর কাছে নিজেকে ঢুকিয়ে দেওয়া,
এগুলো তো পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘদিন বিভিন্ন ললিত বাণীর মাধ্যমে তারা প্রচার করে এসে সেখান থেকে তো ফেল করে গেছে অলরেডি। এখন কথা হচ্ছে যে সেই ওল্ড ওয়াইন ইন নিউ বটল করে আবারও সেই ধরনের সেই ন্যারেটিভ, সেই মিষ্টি মিষ্টি সাজানো যুক্তি, সেই মিথ্যের বেসাতি, এগুলোকে নতুন মোড়কে আনার চেষ্টা হচ্ছে। কিন্তু আপনাকে একটা কথা বলি, যে ওই যে বাংলায় কথা আছে, নেলা একবারই বেলতলায় যায়, বারে বারে যায় না। বাঙালি 34 বছরে বামেদের এই মিথ্যাচারিতা, ফেক ন্যারেটিভ ছড়ানো, রবি ঠাকুরকে বুর্জোয়া কবি বলা, নেতাজির সম্পর্কে যেটা বলেছে সেটাকে আমি উঠে আনতে চাই না, আমার নিজের লজ্জাবোধ হয়, ইত্যাদি বিষয়গুলো দীর্ঘকাল ধরে এই মিথ্যের বেসাতি থেকে মানুষ স্থিতি বিরক্ত। মানুষ দেখেছে যে বামেদের সেই বামেদের পৃষ্ঠপোষকতায় তৈরি চলচ্চিত্রে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে সে কি সামাজিক কষ্ট, সে কি সামাজিক সংগ্রাম, সে কি রুজির সংগ্রাম, কিন্তু ওপার বাংলা থেকে গোলা ভরা ধান আর মাঝ ভরা পুকুর ছেড়ে এপারে কেন আসতে হলো, সেই সম্পর্কিত সিলেক্টিভ সাইলেন্স, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখে দেখে বিরক্ত। এবং এগুলোর পশ্চিমবঙ্গের মানুষের মনে আর বিশেষ দাঁত তো দূরের কথা, আঁচড়ও কাটে। আজকে দেখুন বিভিন্ন জায়গায়, এই আমার কাছে কয়েকদিন আগে ফোন এসেছিল, মানে কি হয়, আপনি যতই মুখোশ করে থাকুন মুখটা কোথাও না কোথাও বেরিয়ে পড়ে। আমি আপনাকে দমদমের উদাহরণ দিয়ে বলছি, কয়েকদিন আগে আমার কাছে একটি ফোন, একটি বামপন্থী একজন নেতৃত্ব, তথাকথিত নেতৃত্ব যার কোনো ফলোয়ার নেই, এরকম নেতৃত্বের কাছ থেকে তিনি আমাকে বললেন ফোন করে যে অমুক জায়গায় একটি পার্টি অফিস দীর্ঘদিন আগে তৃণমূল দখল করে নিয়েছিল। তা উনি আমাকে বললেন, আমি কোট আনকোট বলছি, যে এখন তো পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তাই ওনারা সেই অফিসটা পুনর্দখল করতে চান। আমি শুনেই আটকে উঠলাম, আমি বললাম বলেন কি করবেন? তখন একটু মতো খেয়ে বললো, না না, মানে আমরা বলছিলাম যদি আবার আমরা অফিসটা করি। মানে দেখুন, ওই যে কথায় বলে ঘুমিয়ে আছে শিশুটিটা সব শিশুটি অন্তরে, মনের কোনায় এখনো সেই আকাশের দিকে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে দখল করার যে মানসিকতা, প্রবণতা, সেটা এখনো বুকের মধ্যে ঘুমিয়ে রয়েছে। কিন্তু ওটা ঘুমনোই থাক, ওটা সুস্থই থাক, বেরিয়ে এলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হতে পারে। তাই এই সমস্ত রিস্ক না নেওয়াই ভালো। আর যে ধরনের নোংরামি রিসেন্টলি এই ঘটনাটাকে নিয়ে করার চেষ্টা করেছে, দেখুন আমি একটা কথা বলি, যে সমস্ত রাজনৈতিক আলাপচারিতা, বাকদণ্ডা, মতবিরোধ সমস্ত কিছু উঠে সরকার যে দলই পরিচালনা করুক না কেন তার উচিত রাজধর্ম পালন। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যখন এই নক্কারজনক ঘটনাটা ঘটেছে আমাদের ছোট বোনের সাথে, পরিষ্কার ভাষায় বলেছিলেন এক্সেম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। আবার সেটাকে সামনে রেখে যখন মব লিঞ্চিং করা হলো, তার বিরুদ্ধেও কিন্তু একইভাবে কঠোর হয়ে বলেছেন যে ছবি দেখে, ভিডিও দেখে জনে জনে আইডেন্টিফাই করা হবে যারা আইনকে নিজের হাতে তুলে নিয়েছিল। তাই আমরা বারে বারে যেটা বলেছি, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা এখানে শাসকের আইন চলতে দেব না, এখানে আইনের শাসনই চলবে, সেটা সবার জন্য সমানভাবে চলবে, কাউকে রেয়াত করা হবে না, কাউকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হবে। বেশ বেশ, আমি দেবাশিস চৌধুরী আপনার থেকে একবার প্রতিক্রিয়া নিয়ে আমি বাকিদের থেকে প্রতিক্রিয়া নেব। মূল যে বিষয়টা দেবাশিস, একদিকে ন্যারেটিভের যুদ্ধ, অন্যদিকে লোক খেপানো। ন্যারেটিভের যুদ্ধ নিয়ে তো কথা শুনলাম, লোক খেপানোর ব্যাপারটা আপনারা কমব্যাট কি করে করবেন? মানে আমি দেখলাম যে যেভাবে পিটিয়ে মেরে দেওয়া হলো এই ইন্দ্রজিৎ তাঁতিকে, জাস্ট মনে হলো পিটিয়ে মেরে দিলাম, তামান্নাকে জাস্ট বোম মেরে দিলাম, হরগোবিন্দ দাসকে পিটিয়ে দিলাম। কিছু একটা ইস্যু নিয়ে প্রথমে একটা বডি খোঁজো, সে বডিটাকে কেন্দ্র করে আরেকটা পিটিয়ে লাশ বানিয়ে দাও কাউকে, তারপর গোটা ভারতে দেখো কি হচ্ছে, শাহিনবাগ হয়ে গেল। দেখুন, কমিউনিস্টদের যেটা কালচার ম্যাক্সিমাম কথা হচ্ছে এখানে, কমিউনিস্টদের চিরাচরিত নিয়ম, ওটা ওদের মানে মোটামুটি ওটা ওদের কাজ। 2021 সালে এরা মুখ খুলেছিল, যেইভাবে মোটামুটি একটা হিন্দু জেনোসাইডের পরিস্থিতি তৈরি হয়েছিল 2021 সালে। আরএসএস বিজেপি যদি সেরকমই যদি সংগঠন হতো, তাহলে আজকে তো 2 মাস হয়ে গেছে, একজন সংখ্যালঘু ভাই বোন বেঁচে থাকতো না। 21 সালের যারা করেছিল, এই গোসাবা ক্যানিংয়ের কথা যিশুদা বললেন, সেখানে আমার পরিচিতরা 5 বছর ঘর ছাড়া ছিল, 5 বছর ঘরে ঢুকতে দেয়নি। আশেপাশের সংখ্যালঘু গ্রামেদের তিথি দিয়েছিল টিএমসিরা, এবং যেইভাবে আক্রমণ হয়েছিল, মোটামুটি আমরা বলেছিলাম পোস্ট পোল ভায়োলেন্স,
কারণ সত্যি আমরা যেহেতু কনস্টিটিউশন সংবিধান মেনে চলি বলে, কিন্তু আদতে ওটা হিন্দু নিধন ছিল 2021 সালে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় গোটা গোটা গ্রাম পরিষ্কার করে দেওয়া হয়েছিল, হিন্দু সাফ করে দেওয়া হয়েছিল গোটা গোটা গ্রাম থেকে। আর মল্লিকপুর থেকে দক্ষিণ বারাসাত যে অঞ্চলটির কথা যিশুদা বললেন, সেখানে আজকে নয়, রেজ্জাক মোল্লা কোন পার্টি ছিল, হজ করে আসলো, সুভাষ চক্রবর্তী তারাপীঠ হিসেবে মন্দিরে পুজো দিয়েছিল, দুজনের সঙ্গে কি একই ব্যবহার করেছিল সিপিএম? রেজ্জাক মোল্লার সঙ্গে যা ব্যবহার করেছিল সুভাষ চক্রবর্তী একই ব্যবহার করেছিল কি? করেনি। শওকত মোল্লা কে ছিল? গিয়াসুদ্দিন মোল্লা কারা ছিল? এরা সবাই সিপিএম পার্টি মেম্বার যারা দক্ষিণ 24 পরগনা, পরে টিএমসি হয়ে এরা জিহাদি গুন্ডামি করেছে। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভোটের আগে কি বলেছিলেন? একটা সম্প্রদায়কে যদি ঘিরে ফেলা হয় 5 মিনিটের মধ্যে 12টা বেজে যাবে একটা সম্প্রদায়ের, যদি তারা না থাকে। আজকেও তারা নেই। কেউ কি পাল্টা আক্রমণ করেছে? কেউ কি প্রতিহিংসা করেছে? তোমরা ফলস ইকুইভ্যালেন্স, যেরকম দাদা ভুল করে একটা ফলস ইকুইভ্যালেন্স করলেন। গ্রাহাম স্টেন্সের বিষয় আর কালিমুদ্দিন শামসের বিষয় কি এক? গ্রাহাম স্টেন্সের বিষয় শাস্তি হয়েছে, আজকেও জেলে আছে অভিযুক্ত, মানে যার শাস্তি হয়েছে। কালিমুদ্দিন শামস বড় মন্ত্রী হয়েছিল, বিনোদ মেহতাকে মেরে কালিমুদ্দিন শামস মন্ত্রী হয়েছিল। আমি কিন্তু ব্রিজভূষণের কথা বলিনি, আমি ব্রিজভূষণের কথা বলিনি একবার, উনি এখনো পার্লামেন্টে বসেন। 1989 এর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্টিভ ছিল শিক্ষা বিভাগ নিয়ে, তার হেডলাইনে ছিল শুদ্ধ অশুদ্ধ ইতিহাস। শুদ্ধ অশুদ্ধ ইতিহাসে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 89-এ বলছে ফরাসি বিপ্লব ঢোকাতে হবে, বৈশ্বিক বিপ্লব ঢোকাতে হবে ইতিহাসের বইতে, ঠিক আছে, খুব ভালো। ব্রাহ্মণ্যবাদ ঢোকাতে হবে, ঠিক আছে। সতী প্রথা ঢোকাতে হবে, কুসংস্কার হিন্দুদের ঢোকাতে হবে, সব ঠিক আছে, কোনো অস্বীকার নেই। ইতিহাস পড়া, আপনি ইতিহাসের প্রশ্ন করলেন, কিন্তু ওই ডাইরেক্টিভে ওই জিওতে এটাও লেখা ছিল নালন্দা সরিয়ে ফেলতে হবে, তক্ষশিলা সরিয়ে ফেলতে হবে, কিভাবে দেশ ভাগের সময় গ্রেট ক্যালকাটা কিলিং ইতিহাসের বই থেকে সরিয়ে ফেলতে হবে, 20,000 হিন্দু ধ্বংস করেছে মুসলমান আক্রমণকারীরা, বিদেশি আক্রমণকারীরা, সরিয়ে ফেলতে হবে। এটা আপনাদের ইতিহাস, কে ইতিহাস বিকৃত করেছে? কে? একটা কথা আমরা বলা আছে। দেখুন, একটা বিগার কনস্পিরেসি এর পেছনে আছে, যে কারণে আমি বললাম যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগর, কুলতলি, ক্যানিং, বাসন্তী কোনো জায়গায় বিজেপি জেতেনি। এবং এই যে একটু আগে ইলাদ্দিদা বলছিলেন যে এই কালচারাল মার্কসিজম এবং এখানকার বামপন্থীদের একযোগে এরা খুঁজে পেয়েছে এমন একটা জায়গা যেখানে মব লিঞ্চিং করা যায়। এইটা একটা বিগার কনস্পিরেসি। আমি বলছি তো যে ঘটনা যেখানে মব লিঞ্চিং হয়েছে সেখান থেকে যদি আপনি 25 কিলোমিটারের একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত টানেন, তার মধ্যে বিজেপি জেতেনি। বারুইপুর পূর্বে জেতেনি, বারুইপুর পশ্চিমে জেতেনি, জয়নগরে জেতেনি, কুলতলি জেতেনি, ক্যানিং জেতেনি, বাসন্তী জেতেনি। তাহলে আরএসএস বা বিজেপি অন্যায় করছে কোথায়? যেখানে তাদের কোনো ক্ষমতা নেই। তাই এটার মধ্যে একটা বিগার কনস্পিরেসি আছে। যারা এতকাল তৃণমূলের নামে আসলে কালচারাল মার্কসিজমের রাজত্ব চালিয়েছিল এবং আজকের মূলধারার বামপন্থা, তারা এরকম সেফ হেভেন খুঁজছে যেখানে এইরকম মব লিঞ্চিং করে তারপরে একটা এই নাটক সাজানো যায়। আমার মনে হয় এটার পেছনে যে বিগার কনস্পিরেসি আছে সেইটাকে পরিষ্কার করে বুঝতে হবে। আপনি একটু কোথাও বলো, আর একটু অ্যাড করে দিন। আমার মনে হয় ধর্ষণের সাথেও বোধহয় বামপন্থীরা যুক্ত ছিল, নইলে তো কনস্পিরেসি হবে কি করে? মানে ওরা তো আগে থেকে জানবে ধর্ষণ হবে, ধর্ষণ করতে হবে, তারপর আমার সামনে দিয়ে লোক নিয়ে যাবে, তাকে আমি গতকাল আমি নানুরে এটাই ন্যারেটিভ হওয়া উচিত। 45টি মেয়েকে নানুরে ধর্ষিতা হতে হয়েছে 2021 সালের পরে। ধর্ষণের সাথে তো আপনি তো এটাও জানেন যে আজকে 35% আপনি বলছেন না যে আপনি হয়ে বসে আছে বিজেপি, তাদের এগেইনস্টে কেস আছে 35%। কনস্পিরেসির কথা বললেন না, আপনার এটা বলা উচিত হয়নি, কারণ অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে ঘটনাটা ওখানে হয়েছে, সেই ঘটনার সঙ্গে তাকে সাম্প্রদায়িক রং দেওয়াই উচিত হয়নি। বামপন্থী একজন যে নেতা, যার কথা বলছেন, বামপন্থী নেতা বামপন্থীরা দিয়েছেন। আমি আবার রিপিট করছি, বামপন্থীরা এই যে দুঃখজনক ঘটনা দেখতে পেলেন, ওরা বলছে আর সবাই দেখেছে। কোথায়? আমি আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি, দেখান বারুইপুরে বামপন্থীরা দেখান বিগার কনস্পিরেসি করে প্রতিটা জায়গায় সাম্প্রদায়িক রং দিচ্ছে। একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, যে ঘটনা আর কখনো হওয়া উচিত নয়।
হয়, বামপন্থীরা সেই আগুনে নিজেদের রাজনৈতিক দেরি করে পৌঁছেছে। আপনারা একবারও বলছেন না পুলিশ দেরি করে পৌঁছেছে। আপনার আরেকটা কথা বলা উচিত, ভোর 4টের সময় পুলিশ গেছে। আপনি তো বারুইপুরের লোক, এই যে আপনি আসল কথাটা বলুন। ভোর 4টেতে পুলিশ গেছে। আপনি শুনুন, যে ছেলেটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল সে আসলে কে বলুন যিশুদা, সত্য কথা বলুন। আপনারা তো সত্য কথা বলছেন। ছাড়িয়ে নিয়ে এসেছিল না, নির্দিষ্টভাবে এই শান্তনু ছেলেটি সে আগেও বলেছে যে ফাঁড়ির পুলিশ তাদের গাফিলতি ছিল, সে কারণে একদম ডিরেক্ট থানাতে নিয়ে আসছিল। না না, ছাড়িয়ে নিয়ে এসেছে। এটা আসলে দুটো জিনিস আপনি আমাকে বলুন। রাজসাক্ষী জায়গা থেকে বেরিয়ে, পলিসি থেকে বেরিয়ে একবার সত্যের কাছাকাছি যাওয়া যায়। সত্যের কাছাকাছি না, সত্যের পাশে বসে এই কথাটা বলছি। মানুষ সত্য শুনতে দেখেছে, চোখের সামনে তার আপনি দেখুন কি করে তো আবেগ আপনি বাড়ির উপরে সত্য শুনুন। আজকে সত্য শুনুন আপনি, ওখানে সংখ্যালঘু মায় বোনেরা, ওদের ইন্ডেক্স দেখুন, এডুকেশন দেখুন, বারুইপুরের মুসলিম মহিলাদের ম্যারেজের বয়স দেখুন, ওদের শিক্ষা দীক্ষা দেখুন। সবচেয়ে দুর্ভাগ্য, সবচেয়ে নিপীড়িত শোষিত মুসলিম মায় বোনেরা হচ্ছে ওই অঞ্চলেরই, জবে থেকে ওখানে জিহাদিরা দানা বেঁধেছে। আপনি দেখুন গিয়ে। এখন তো জোট রাজনীতির সময় অনেকে বলে বিরোধীরা জোট বাঁধো, একটা জোট হয়েছে আমরা দেখতে পাচ্ছি না। অনেকে আমরা যে তৃণমূল হেরে গেছে খুব আনন্দ, কিন্তু সারা বাংলা জুড়ে যে রক্তবীজেরা ছড়িয়ে আছে, রক্তবীজ বলে একটা সিনেমা খুব পপুলার হয়েছে পুজোর সময়, রক্তবীজ, সেটাও জিহাদিদের নিয়ে। হ্যাঁ, কিন্তু এই জোটটা হচ্ছে সাংস্কৃতিক মার্ক্সবাদী কালচারাল মার্ক্সিস্টদের সাথে জিহাদিদের জোট। এদের একটাই উদ্দেশ্য, জিন্নার স্বপ্নকে সত্যি করা, ভারতকে ধর্মের ভিত্তিতে আবার ভাগ করা। এটাই আমি বারবার যেটা আমি বলছিলাম, ঋতব্রত ববি হাকিম শুভেন্দুর জোট কিন্তু বলবেন না ভুল কেন, মানে ওনারা তো আপনারাই সবাই তো আমি দর্শকদের বলবো, দেখুন এই বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য আমাদের বাংলা বা বাঙালির, এই যে দেবাশিস ঘোষেরও কি লাভ হবে না মিৎসুবিশি বাংলায় আসলে? দেবাশিস ঘোষের কি লাভ হবে না? চাইনিজ কোম্পানি, জাপানিজ কোম্পানি, ইন্দোনেশিয়ান কোম্পানি এগুলো আসলে হবে, কিন্তু দেবাশিস ঘোষ বা জিষ্ণু বসু বা দেবাশিস চৌধুরী বা নীলাদ্রি ব্যানার্জি, আমরা কিন্তু নিজেদের মধ্যে মারপিট করে মরছি যে আমরা ঠিক না ওরা ঠিক, তুই বড় না মুই বড়। আর মাঝখান থেকে গুজরাট, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু সব ইনভেস্টমেন্ট নিয়ে যাচ্ছে। এখন কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ডে, কিন্তু তারপরেও আমরা এটা নিয়ে আলোচনা করছি না। মিনমিন মিডিয়া ছেড়েই দিলাম, তারা হয়তো বলবে যে এটা নিয়ে আলোচনা করার কি আছে, কিন্তু টাটা চলে গেল, সুজুকি চলে গেল, মিৎসুবিশি আসার চেষ্টা করছে, 3 দশক পরে জাপানিজ ইনভেস্টমেন্ট আসছে, এটা নিয়ে আমরা কথা বলবো না? এটা নিয়ে আমরা কথা বলবো না যে কোম্পানিগুলো চলে গেছিল তারা আবার ফিরছে? এটা নিয়ে আমরা কথা বলবো না যে সেমিকন্ডাক্টর হাব আমরাও বানাতে পারি, এটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে? একটা প্রতিবেদন এবং তারপর খুব ছোট ছোট করে 4 জনের থেকে প্রতিক্রিয়া নেব। শিল্পায়নে যে রুক্ষতা বা যে খরা এসেছে, যা আজকে নয়, 15 বছরে নয়, 34 বছরের কমিউনিস্ট রাজত্বের সময় থেকে ধীরে ধীরে শুরু হয়েছে, সেটাকে কাটিয়ে বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে। বাম আমল থেকেই বাংলায় শিল্প রোগগ্রস্ত হয়েছিল। সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়ে শিল্পের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তো আর কথাই নেই, 15 বছরে কোনো শিল্প আসেনি বাংলায়। হ্যাঁ, বছর বছর কোটি কোটি টাকা খরচ করে বাণিজ্য সম্মেলন হয়েছে বাংলায়, অবশ্য সেখানেও তো দুর্নীতি। মমতা ফলাও করে বলে বিনিয়োগের ফিরিস্তি দিয়েছেন, লগ্নি অবশ্য আসেনি 1 পয়সারও। আগের বিজিবিএস গুলো নিয়ে সব মানে এবার একটা বাদ দিয়ে আমরা 19 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম, তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা হাওড়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে পুরুলিয়া যান, সব জায়গায় যান, শিলিগুড়ি থেকে শুরু করে, অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই, সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে। 2026-এ সরকার বদলেছে, আর সেই সঙ্গে বাংলার শিল্প ভাগ্য। ক্ষমতায় এসে মাত্র 2 মাসের মধ্যেই একের পর এক বিনিয়োগ নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানার শিলান্যাস করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে শনিবারই ডানকুনিতে দেশের অন্যতম বড় হোশিয়ারি সংস্থার 2টি ইউনিটের উদ্বোধন হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। এই সংস্থায় বিপুল কর্মসংস্থানের পাশাপাশি 1000 কোটি টাকা রাজস্ব ঢুকবে সরকারের কোষাগারে। রাজস্ব বাড়াতে হবে, রাজস্ব তখনই বাড়বে যদি ইনভেস্টমেন্ট
রাজকোজির এই কারখানায় শুধু 600 কোটি ইনভেস্ট হচ্ছে তা নয়, 9000 জনের এমপ্লয়মেন্ট হচ্ছে তা নয়, 1000 কোটি টাকা বছরে রেভিনিউ আর্নিং বাড়বে এই কারখানা তৈরি হলে। এটাও আমাদের রাজ্যের পক্ষে খুব প্রয়োজন। প্রায় 3 দশক পর বাংলায় আসছে জাপানি বিনিয়োগ। দুর্গাপুর অথবা পানাগড়ে বিশাল সেমিকন্ডাক্টর চিপের কারখানা তৈরি করতে চলেছে বিশ্বের প্রথম সারির এক জাপানি সংস্থা। এত বছর বাংলায় শিল্প থেকে কোনো রাজস্ব ছিল না, কিন্তু এবার শিল্পের জোয়ার আসতে শুরু করেছে বাংলায়। সিঙ্গুরের ক্ষত সারিয়ে উঠছে বাংলা। এবার শিল্পে দেশের প্রথম সারিতে আসার পালা। রিপাবলিক বাংলা। দেবাশিস চৌধুরী, আপনি শুরুটা করুন। মিৎসুবিশি মিটিং করে গেছে, একাধিক ইনভেস্টমেন্ট প্ল্যান করা হচ্ছে। আমি ব্র্যান্ডের নামগুলো করছি না, এরকম অনেকে যারা একটা সময় বাংলাকে জাস্ট ইগনোর করে যেত, তারা আবার আসছে। আমি তাদেরকে বিব্রত করতে চাই না, কিন্তু এরা কিন্তু চপ শিল্প করতে আসছে না। দে আর ইনটু সিরিয়াস বিজনেস। আর প্রবলেমটা হচ্ছে আমরা এই সিরিয়াস বিজনেস নিয়ে কোনো কথা বলছি না বাঙালিরা। দেখুন, যখন ওয়েস্ট বেঙ্গল প্রায় 35-38% ন্যাশনাল জিডিপিতে কন্ট্রিবিউট করতো, সেই 60-70-এর দশকে বাংলাকে শ্মশান এই কমিউনিস্টরাই করেছে। এরাই বিড়লাকে জামা কাপড় খুলে দিয়ে ধর্মতলায় দৌড় করিয়েছে, এরাই ট্রেড ইউনিয়ন করে সব নষ্ট করেছে। আজকে এদের ট্রেড ইউনিয়ন পলিটিক্স, এদের প্রথাগত যেটা দাদা বলেন ক্লাসিক্যাল মার্কসিজম আজকে ব্যাংকরাপ্ট হয়েছে। তাই এরা নতুন মোড়কে জিহাদিদের সঙ্গে জোট করে কালচার মার্কসিজম করে ওই একই কাজ আবার করতে চাইছে। বেঙ্গলের যাতে ইকোনমিক রিভাইভাল কখনো না হয়, বেঙ্গলে যাতে জমি জট, জমি সংকট, তারপরে কমিউনাল ডিসহারমনি, সমাজে সমাজে লড়াই, ছুয়াছুত, অস্পৃশ্যতা এবং জিহাদি এলিমেন্টের সমর্থন করা একটা বিশেষ কারণ কালচার মার্কসিস্টদের আছে। সেটা হচ্ছে আমাদের মুসলমান বোনেদের এবং মুসলমান যুবককে নিচে নামিয়ে রাখা, তাদের শিক্ষা থেকে দূরে করে রাখা। কেন কালচার মার্কসিস্টরা কখনো প্রোগ্রেসিভ মুসলিমকে সাপোর্ট করে না, সেটা আফগানিস্তান হোক, ইরান হোক, যেখানেই হোক, প্রত্যেকটা কমিউনিস্ট পার্টি জিহাদি এলিমেন্টদের সাপোর্ট করে, খোমেনিদের সাপোর্ট করে, মুসলমান সমাজের ক্ষতি হয়। দেবাশিস, আমার একটা প্রশ্ন, এই যে বেলডাঙ্গা, ভাঙড়, খিদিরপুর বা বারুইপুর নিয়ে যে কথা বলছেন, জেহাদি, এই কিওয়ার্ড গুলো ইউজ করছেন, আপনি তো এই কিওয়ার্ড গুলো রিপ্লেস করতে পারেন সেমিকন্ডাক্টর দিয়ে। আপনি তো এই কিওয়ার্ড গুলো বারুইপুরে কেন আমরা পুনের মতন একটা টেক সিটি বানাতে পারবো না? না, একদমই তাই না, আমরা করছি না। আমরা 40 মিনিট ধরে এই আলোচনাটায় আসতে পারলাম না, তার কারণ আমরা জেহাদি নিয়ে কথা বলবো। কমিউনিস্টরা ফুরফুরা শরীফের কমিউনিস্ট এখন শুধু সোশ্যাল মিডিয়াতে। একটা জিনিস যেটা আপনি বললেন ছোট করে, যে কেবলমাত্র এগুলো নয়, যেগুলো রুরাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার, আমাদের পশ্চিম বাংলাতে এখনো পর্যন্ত আর্টিসান ক্লাস্টার আছে, ঢুকছে। তাদের যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন দরকার, রুরাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারগুলোর যে সাপোর্ট দরকার, এবং প্রচুর জমি আছে। ধরুন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অ্যাক্ট, যে শিল্পের জমিতে শিল্পের জন্যই দিতে হবে, সেটা বামফ্রন্টের সময় পরিবর্তিত হয়েছিল। আমাদের শিল্পের জমিতে শিল্প দিতে হবে, এইটা যদি আমরা নিই তাহলে এয়ারপোর্ট এবং এর কাছে, রোডের কাছে জমি আছে। আমি বলছি যে যারা চেষ্টা করছেন গণতান্ত্রিক ভারতবর্ষকে ব্যর্থ করতে, তারাই ব্যর্থ হবেন। পশ্চিমবঙ্গ আগামী কয়েক বছরের মধ্যে শিল্পের একটা অন্যতম পীঠস্থান হবে। এটার সূচনা হয়েছে, এটা মাত্র একটার পর একটা শিল্প এখানে আসবে। আমি যেহেতু আপনি এখানে রয়েছেন, আমি এইটা জিজ্ঞেস করার লোভ সামলাতে পারছি না। আমি এই খবরটা ব্রেকও করেছিলাম, একদম মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে আমি খবর পেয়েছিলাম। জিতেন্দ্র সিং এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে মিটিংটা হয় এবং অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্টের যে মিটিংটা হয়, সেখানে অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্ট বলেছে যে ইনস্টিটিউশনসগুলো, অ্যাটমিক এনার্জির ইনস্টিটিউশনসগুলো একটা বা দুটো আছে বাংলায়, আরও বেশি করে ডেভেলপ করা এবং খুব গুরুত্বপূর্ণ এই যে টাটা ক্যান্সারের মতন ক্যান্সার হাসপাতালে কি করে সাহায্য করা যায় অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্টে, সেই কাজগুলো এখানে করতে হচ্ছে। মানে এখানেও তো কর্মসংস্থান হবে, এখানেও তো সুবিধা হবে। আমরা মুম্বাইতে গিয়ে টাটা ক্যান্সারের মতন হাসপাতালে লাইন দিই, আমাদের বাংলায় এইগুলোর জন্য তো আমাদের ছেলেমেয়েগুলোও তো আরো গবেষণার কাজে আসতে পারবে। পরমাণু শক্তি দপ্তরের বিষয়ে, পরমাণু শক্তি দপ্তরে যাকে বলার জন্য বলা হয় তিনিই বলেন, এই বিষয়টা আমি কিছু বলতে পারবো না। বেশ আমি বলছি ইডিওলজিক্যাল ফাইট যেখানেই থাকুক সেটা আলাদা জিনিস, কিন্তু রাজ্যের উন্নতির ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় একসাথেই কথা বলার চেষ্টা করি। আমি তোমার এই স্টুডিওতে এসে যখন তৃণমূল সরকার ছিল তখনও বলেছিলাম যে আমাদের যে বিজেপি সরকার, যে প্রধানমন্ত্রী যে মেক ইন ইন্ডিয়া স্কিম করেছে, তার ফলে আমাদের এই যে কলকাতা পোর্ট কিছুদিন আগে
কলকাতা পোর্ট নিয়ে অনেক কথা হচ্ছিল, সেই কলকাতা পোর্ট থেকে এমএসএমইদের জন্য প্রচুর সুবিধা হতে পারে এবং পশ্চিমবঙ্গের কাছে খুব সহজভাবে এমএসএমইদের যদি ওই জায়গাগুলোকে দেওয়া হয় তাহলে অনেক সহজভাবে রেভিনিউ আসবে এবং আমার এমপ্লয়মেন্ট খুব সহজে চলে আসবে। লার্জ স্কেল তো আসবেই, লার্জ স্কেল লার্জ বিজনেস তো আসবেই, সেটা তো ডেফিনেটলি ঠিক আছে, কিন্তু যে কোনো এমএসএমই আমার ইকোনমির মেরুদণ্ডকে স্ট্রং করে দেবে। এটার জন্য 10 সেকেন্ড আমার একদম হাতে সময় নেই নীলাদিদা, জাস্ট 10 সেকেন্ড। কংগ্রেসের একটা স্লোগান ছিল বাংলাকে গুজরাট হতে দেব না, এই স্লোগানের একটা বড় পার্ট ছিল বাংলায় যদি আদানি আসে, বাংলায় যদি আমুল আসে, বাংলায় যদি মিৎসুবিশি আসে, বাংলায় যদি কর্মসংস্থান হয়, তাহলে বাংলাকে ভারত থেকে আলাদা করবো কি করে, বাংলা তো প্রসপারাস হয়ে যাবে। সেই কনস্পিরেসিটা ব্যর্থ হয়েছে। এখন বামপন্থীরা কালচারাল মার্কসিজম দিয়ে মানুষের নজর এই ডেভেলপমেন্ট। আমার সময় একেবারে শেষ, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH